রাজনীতির মাঠে নতুন দল আত্মপ্রকাশের পর প্রথম কর্মসূচি থেকেই চাইছে গণপরিষদ নির্বাচন। একই সঙ্গে তাদের দাবি, পলাতক সাবেক প্রধানমন্ত্রীর বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন নয়। এমন বিষয়কে খুব ভালোভাবে নিচ্ছে না অনেক রাজনৈতিক দলই। কেউ কেউ বলছেন কোনোভাবেই নির্বাচনে দেরি মানবে না জনগণ। ভোটের ট্রেনের ১৭তম পর্বে এ নিয়ে আমাদের আলোচনা। আপনার সঙ্গে আছি আমি আজহার লিমন। আমরা আলোচনায় যাব, তার আগে চলুন দেখে নেই ভোট নিয়ে চলতি আলাপগুলো। আজকেও দেখছি যে প্রধান নির্বাচন কমিশনার সহ ভোট নিয়ে অনেকেই কথা বলেছেন এই নতুন দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামও দেখছি যে প্রধান নির্বাচন কমিশনার বলছে যে জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশনে থাকতে হবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন যে জাতীয় নির্বাচনে গণপরিষদ নির্বাচন ও সংসদ নির্বাচন একসঙ্গে হতে পারে। একই দলের মুখ্য সংগঠক সার্জিস আলম উনি বলেছেন যে যতদিন খুনি হাসিনার ফাঁসি না দেখছি ততদিন যেন কেউ নির্বাচনের কথা না বলেন। এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন যে নির্বাচন পেছানোর কোনো অজুহাত জনগণ গ্রহণ করবে না। আমরা এ নিয়ে আজকে আমাদের সঙ্গে যুক্ত হওয়া অতিথির সঙ্গে কথা বলবো। আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন নতুন আত্মপ্রকাশ করা দল জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ডাক্তার মনিরা শারমিন। শারমিন, আপনাকে স্বাগত আজকের ভোটের ট্রেনে। প্রথমে একটু প্রতিক্রিয়া জানি আপনার কাছ থেকে। এই যে আপনাদের দলের যে মুখ্য সংগঠক বলছে যে শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত কেউ যাতে নির্বাচনের দাবি না করে, মানে এই যে বক্তব্যটা, একটা ট্রায়াল মাত্র শুরু হয়েছে আইসিটিতে, এটা তো আসলে সময় সাপেক্ষ ব্যাপার। মানে এটা এই ধরনের কথা বলে, এবং এর বিপরীতে আবার দেখছি যে মির্জা আব্বাস উনি বলছে যে নির্বাচন পেছানোর কোনো পরিকল্পনা জনগণ মেনে নেবে না। মানে এটা কি আসলে নির্বাচন পেছানোর কোনো পরিকল্পনা, বা আপনাদের মানে ওনার এই কথাটা যে মির্জা আব্বাস বলল, আপনাদের প্রতিক্রিয়া কি ব্যাপারে? ধন্যবাদ আপনাকে। যারা দেখছেন তাদের অনেক শুভেচ্ছা। দেখেন, আজকের সার্জিস আলমের যে বক্তব্যটি নিয়ে কথাটি হচ্ছে সেটা হলো আজকে আমাদের কর্মসূচির প্রথম কর্মসূচি পালন করা হয়েছে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে। সেখানে হচ্ছে আমরা প্রথমে আমরা স্মৃতিসৌধে গিয়েছি, পুষ্পস্তবক অর্পণ করেছি। তারপরে রায়ের বাজার বদ্ধভূমিতে আমরা গেছি। সেখানে জুলাই অভ্যুত্থানের যে শহীদরা যে গণকবর, সেই কবর জিয়ারত করার একটি কর্মসূচি ছিল। সুতরাং এই আপনি যে বক্তব্যটির কথা বলছেন, সার্জিস আলম সেখানেই এই বক্তব্যটি দিয়েছেন। বিষয়টি হচ্ছে কি যে আসলে অনেক ক্ষেত্রে আমরা আসলে যখন আমরা জুলাই অভ্যুত্থানের এই গণকবর জিয়ারতে যখন যাওয়া হয়েছিল, তখন যখন সার্জিস আলম এই ধরনের একটি বক্তব্য করেছে এবং ওখানে কিন্তু উপস্থিত ছিলেন আমাদের শহীদ পরিবারের সদস্যরা। সুতরাং এইটি আমি বলবো একটি একটু আবেগীয় একটা পরিবেশ ছিল, আবেগঘন একটা পরিবেশ। মানে আপনি বলতে চাইছেন যে মানে আবেগের বশবর্তী হয়ে মানে এই ধরনের একটা বক্তব্য সার্জিস আলম দিয়েছেন, তাই কি? না না আমি না একটা আবেগঘন পরিবেশ ছিল। এবং দেখেন, শহীদ পরিবার এবং আমাদের আমি যদি বলি যে জুলাই অভ্যুত্থানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে দেখেন, আমরা এত বছর যে বিচারহীনতার একটা সংস্কৃতির মধ্যে ছিলাম, এখন জুলাই অভ্যুত্থানে এতগুলো এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এবং শেখ হাসিনা তার প্রত্যক্ষ নির্দেশে যখন এই ধরনের একটা মানে এতগুলো ছাত্রর বুকে গুলি চললো এবং এত মানুষ মারা গেল, সেই জায়গা থেকে তো আসলে এত মানুষ শহীদ হলো, এই রক্তের কথা মনে হলেই তো আমরা আসলে আবেগঘন একটা পরিবেশের মধ্যে চলে যাই। এবং এটা তো আসলে বিচার অবশ্যই আমাদের দাবি করতে হবে, বিচার দাবি করতে হবে। এবং আমরা মনে করি দলগতভাবে আমরা দলীয় আমাদের যেটা স্ট্যান্ড সেটা হচ্ছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে এখানে শক্ত পদক্ষেপের মাধ্যমে অন্তত এই যে বিচারিক প্রক্রিয়া সেটা অবশ্যই শুরু করতে হবে। এবং এটার একটা দৃশ্যমান একটা অগ্রগতি যদি আমরা না দেখতে পাই তাহলে তো মানে সেই ক্ষেত্রে এই বিচারটি যদি ধরেন যে বছর বছর চলতে থাকে, বিচারের যে মানে উচ্চ আদালত বলেন, নিম্ন আদালত বলেন, বাংলাদেশের ক্ষেত্রে কি দেখা যায় যে বিচার একটা দীর্ঘসূত্রিতা সব জায়গায় থাকে। তো এই বিচারের ব্যাপারটা যে কেমন হবে এটা তো এখনই আমরা বলতে পারছি না, ট্রায়ালটা মাত্র শুরু হচ্ছে। এখন এটা যদি বছর বছর সময় নেয় তাহলে কি আপনারা সেই বছর বছর সময় নির্বাচনের জন্য দেরি করতে বলবেন?
না না, অবশ্যই সেটা না, সেটা অবশ্যই না। আমি তো বললাম যে আসলে আজকের পরিবেশটা আসলে একটু অন্যরকম ছিল, তবে বিচার কিন্তু হতেই হবে। এবং বিচার অন্তত দেখেন, বিচার একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। তবে এই গণহত্যাকারী যে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যিনি এটা যার প্রত্যক্ষ নির্দেশে শেখ হাসিনা, এবং সে হচ্ছে পার্শ্ববর্তী দেশেই আছে এবং সে নানান ধরনের তার তার নির্দেশে নানান ধরনের ষড়যন্ত্র চলছে অলরেডি, সেটা আমরা জানি। তো সেই জায়গা থেকে আমরা যেটা বলছি, অন্তর্বর্তীকালীন সরকারকে এই বিচারিক প্রক্রিয়াটা অন্তত খুব দ্রুততম সময়ের মধ্যে শুরু করার প্রয়োজন। এই ব্যাপারে তো আসলে কারোর দ্বিমত থাকার কথা না। তবে অবশ্যই বিচারিক প্রক্রিয়া শুরু হতে হবে, তারপরে এটা আসলে দীর্ঘ সময়ে শারমিন, আপনার কাছে কি মনে হয় যে এই বিচারে কিছুটা দীর্ঘসূত্রিতা আছে? এই যে আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনাল বিচারটি করছে, আপনার কাছে কি মনে হয় যে এই গেল 6 মাসে উল্লেখযোগ্য আসলে অগ্রগতি আছে? আমি আপনার এই উত্তরটি নিব, তবে তার আগে নিতে হবে একটি বিরতি। দর্শক দেখছেন ভোটের ট্রেন, নিচ্ছে একটি বিরতি। বিরতির পর স্বাগত। দর্শক দেখছেন ভোটের ট্রেন। আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন নতুন আত্মপ্রকাশ করা দল জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। শারমিন, আমরা বিরতির আগে আপনার কাছে একটা প্রশ্ন রেখে গিয়েছিলাম। মনে হচ্ছে কি যে এই জুলাই আগস্ট হত্যাকাণ্ডের এই বিচারে দীর্ঘসূত্রিতা মনে হয় আপনাদের কাছে, আপনার কাছে? স্বাভাবিকভাবেই আসলে বাংলাদেশে গত 15 বছরে আমরা যা বিচারহীনতা সংস্কৃতি যেরকম দেখেছি, সেক্ষেত্রে আসলে বিচারিক প্রক্রিয়ার উপরে জনগণের, সাধারণ মানুষের আসলে সেরকম কোনো ভরসা নেই সেই জায়গা থেকে। এবং আমি যদি গত 6 মাসের কথাও বলি, আমরা বিভিন্নভাবে আমরা জানতে পারছি যে আওয়ামী লীগের লোকজন, বড় বড় নেতারা পালিয়ে যাচ্ছে, দেশ থেকেই চলে যাচ্ছে। তো আসলে সেই জায়গা থেকে যেখানে তাদের আসলে এই ট্রায়ালের মধ্যে আনার কথা, যে বিচারিক প্রক্রিয়ার মধ্যে আনার কথা, সেখান থেকে তারা চলে যাচ্ছে। সুতরাং এই জায়গাতে আমার মনে হয় যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে আরো দৃঢ় পদক্ষেপ নেওয়া দরকার। কারণ এবং শেখ হাসিনাকে, বিশেষ করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা দরকার। কারণ এরকম করে 6টা মাস কিন্তু আসলে কম সময় না, কিন্তু 6 মাস চলে গেছে, আমরা কিন্তু সেরকম দৃশ্যমান কোনো অগ্রগতি দেখতে পাইনি। তো আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমেই এই বিচারিক প্রক্রিয়াটা একদম দৃঢ়ভাবে শুরু হতে হবে এবং সেটা দৃশ্যমান অগ্রগতি নিশ্চয়ই আমরা দেখতে পাবো। শারমিন, আপনাদের দলের ব্যাপারে একটু প্রশ্ন করি। আপনারা আত্মপ্রকাশের দিনই বলেছেন যে আপনারা বাংলাদেশপন্থী, আপনারা মধ্যপন্থী। আপনাদের 151 সদস্যের একটা কমিটিও প্রকাশ পেয়েছে, কিন্তু আপনারা বলছেন যে গণঅভ্যুত্থানের যারা শক্তি, ছাত্র জনতা, তাদের আপনারা এই কমিটিতে রেখেছেন। কিন্তু একই সঙ্গে কিন্তু আপনাদের বিরুদ্ধে এই যে বাদ দেবারও একটা অভিযোগ আছে, এক্সক্লুশন, ইনক্লুশন হয়নি, এরকম একটা অভিযোগও কিন্তু আছে। যেটা আপনার কাছে প্রশ্ন করতে চাই যে এই 151 কমিটির মধ্যে এই যে ধরেন এই মাদ্রাসার তো একটা বিরাট পরিমাণ শিক্ষার্থী এখানে শহীদ হয়েছে, এই ডানপন্থী লোকজন আসলে কেমন আছে? আর বিশেষ করে আপনাদের রাজনৈতিক আদর্শটা মধ্যপন্থী ঠিক আছে, কিন্তু আপনারা কি বামপন্থী মধ্যপন্থী নাকি ডানপন্থী মধ্যপন্থী নাকি? তো আপাতত আমরা যে আহ্বায়ক কমিটিটা আমাদের ঘোষণা করা হয়েছে, এখানে কিন্তু আসলে আমরা যেটা বলছি বারবার করে যে ডানপন্থী, বামপন্থী, এই সব ধরনের মত পথের লোকজন কিন্তু এখানে আছে। আমরা বলছি মধ্যমপন্থী রাজনীতি করার কথা, আমরা বলছি একদম সেন্ট্রিস্ট রাজনীতি এবং বাংলাদেশপন্থী রাজনীতির কথা বারবার করে বলছি। দেখেন, বাংলাদেশপন্থী রাজনীতি আমরা কাকে বলছি? যে আমরা আসলে সেই আইডিওলজিক্যাল যে ডিবেট গুলো বারবার ডানপন্থী এবং বামপন্থী, বা আপনি যেটা বলছেন যে মধ্যম বামপন্থী, মধ্যম ডানপন্থী, আসলে আমরা কোনো ধরনের আইডিওলজিক্যাল ডিবেটের মধ্যে আর যেতে চাই না। আমরা বিভিন্ন ধরনের আইডিওলজিক্যাল ডিবেটের মধ্যে পড়েছি গত এত বছর, স্বাধীনতার পর থেকে আমরা ডানপন্থী রাজনীতি দেখেছি, আমরা বামপন্থী রাজনীতি দেখেছি, আমরা অনেক ক্ষেত্রে মধ্যম ডানপন্থী রাজনীতিও দেখেছি। তো এই জায়গাগুলোতে যেটা হয় সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ আসলে হারিয়ে যায়, বাংলাদেশের মানুষের স্বার্থ আসলে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি হারিয়ে যায়। তো সুতরাং আমরা যে বাংলাদেশপন্থী রাজনীতি করতে চাই, সেই রাজনীতি হবে হচ্ছে মানুষের অধিকার ভিত্তিক রাজনীতি, এবং এই রাজনীতিতে কোনোভাবেই আসলে মানুষকে ঠকানো যাবে না, মানুষকে প্রতারিত করা যাবে না। এবং আমি যেটা বলি যে আমাদের এই জাতীয় নাগরিক পার্টিতে
যদি আপনি বলেন যে ডানপন্থী যারা আছে মাদ্রাসার যারা স্টুডেন্ট, কওমি মাদ্রাসার যারা বিভিন্ন সময়, আমি যদি বলি গত 2013 সাল থেকে যারা বিভিন্ন সময় অ্যাক্টিভিজমের সাথে জড়িত ছিলেন, তারপরে আমি যদি বলি ইসলামী যারা আরো অন্যান্য যারা গোষ্ঠী আছে, বিভিন্ন মাদ্রাসার স্টুডেন্ট যারা আছে, তারাও আমাদের সাথে আছেন। সুতরাং এবং আমরা যদি বলি যে এই 151 সদস্যের যে কমিটি সেখানে আছে বা সামনে যখন পূর্ণাঙ্গ কমিটি হবে সেখানে থাকবে, অলরেডি তারা আমাদের সাথে আছেন এবং ভবিষ্যতে তো অবশ্যই থাকবেন। শুধুমাত্র তারা না, আমি যদি বলি যে আমাদের এখানে ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন থেকে শুরু করে এখানে অনেক বামপন্থী রাজনীতির যারা, তারাও আছেন এবং একদম সেন্ট্রিস্ট রাজনীতি। আপনি যদি আমার কথাই বলেন, আমি তো একদম সেন্ট্রিস্ট রাজনীতি করেছি এবং ডাকসু 2019 সালে যে ডাকসু নির্বাচন, সেই নির্বাচনে আমি নির্বাচিত একজন প্রতিনিধি কবি সুফিয়া কামাল হল থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়। সুতরাং এখানে আসলে সকল ধরনের মত পথের মানুষের একটা সম্মিলন আমরা এখানে দেখতে পাবেন আপনারা। তো আমাদের মোটামুটি আমরা এই সব মানুষগুলোকে নিয়ে একটা বাংলাদেশপন্থী রাজনীতি, যেটা আসলে সেখানে কোনো আইডিওলজিক্যাল ডিবেট থাকবে না, শুধুমাত্র ভবিষ্যৎ বাংলাদেশে মানুষের অধিকার ভিত্তিক যে রাজনীতি এবং ভবিষ্যৎ বাংলাদেশটাকে একটি সুন্দর সার্বভৌম দেশ হিসেবে মানচিত্রে আমরা দেখতে চাই। সেই ধরনের মুনিরা শারমিন, আপনি আমাদের সঙ্গেই থাকুন। আপনার সঙ্গে আমাদের আরো আলোচনা আছে। দর্শক দেখছেন ভোটের ট্রেন, এ পর্যায়ে নিচ্ছে আরেকটি বিরতি। বিরতির পর স্বাগত, দেখছেন ভোটের ট্রেন। আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির যুগ্ম আহ্বায়ক মুনিরা শারমিন। মুনিরা শারমিন, আপনাকে এই শেষ পর্বে আপনার কাছে যেটি জানতে চাইবে যে আপনারা এই যে আপনাদের প্রথম কর্মসূচি এবং আগে থেকেও বলছিলেন যে গণপরিষদ নির্বাচন, এই গণপরিষদ নির্বাচনের ব্যাপারটা আসলে কি, এটি আসলে মানুষ কিভাবে বুঝবে যে গণপরিষদ কেন প্রয়োজন? আরেকটা ব্যাপার হলো যে এই গণপরিষদে, মানে এটা তো সংবিধান সংশোধন করার ব্যাপারই, তো এখানে সংবিধান সংশোধন করার ব্যাপারে এই যে রাজনীতির মাঠে বিএনপির লোকেরা যদি বা অন্যান্য রাজনৈতিক দল যদি ঐকমত্য না হয়, তাহলে গণপরিষদে গিয়ে আসলে তারা যদি বা রাজনৈতিক দলগুলো যদি সংখ্যাগরিষ্ঠতা পায়, সেক্ষেত্রে তো মানে কিভাবে এই সংবিধান সংশোধন হবে, এ ব্যাপারে যদি আপনার একটু মন্তব্য যাচ্ছে। ধন্যবাদ। আসলে আমি গণপরিষদ নির্বাচন যদি একটু মানে সহজ করে বলি, সেটা হচ্ছে আমরা যদি বলি যে স্বাধীনতার পর থেকে গত 53 বছরে আমাদের যে সংকটটা ছিল, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ, মানে আপনি যদি সংবিধানে দেখেন বাংলাদেশের মানুষের নাগরিক যে অধিকার, সেই অধিকারগুলো লিপিবদ্ধ ছিল যদিও, কিন্তু সেটার আসলে কোনো রিফ্লেকশন ছিল না প্রথমত। আর আরেকটা ব্যাপার, আপনি হচ্ছে যদি ধরেন যে বাংলাদেশের মানুষ কোথায়, আপনি যে যদি 72 সংবিধানের কথা বলেন, আমার মানুষের কথা কোথায়, এখানে প্রথমেই যদি আপনি প্রিঅ্যাম্বলটা পড়েন, সেখানে লেখা আছে জন আকাঙ্ক্ষার প্রতিফলন হতে হবে এখানে। কিন্তু গত 53 বছরে আমরা বারবার করে দেখেছি যে জন আকাঙ্ক্ষা প্রতিফলন করতে এই সংবিধান ব্যর্থ হয়েছে এবং সেটা আমরা দেখেছি যে 71-এর পরবর্তী বেশ কিছু আন্দোলনের মাধ্যমে আমরা দেখেছি যে আন্দোলন হয়েছে, মানুষ রক্ত দিয়েছে, কিন্তু সেই আসলে আমরা যে কাঙ্ক্ষিত লক্ষ্য আমাদের জন আকাঙ্ক্ষার যে বাংলাদেশ, সেই আকাঙ্ক্ষায় আমরা পৌঁছাতে পারিনি। সুতরাং সেই জায়গা থেকে কিন্তু আমাদের পরবর্তী আমরা যে 24-এর অভ্যুত্থানের পরে আমরা বলছি যে সেকেন্ড রিপাবলিকের কথা, আমরা একটা স্বৈরতন্ত্র থেকে আমরা গণতন্ত্রের দিকে যাত্রা করার কথা বলছি। তো আমি গ্লোবাল কোনো কথা বলছি না, আমি একদম সহজভাবে বলছি, সেটা হচ্ছে গণপরিষদ নির্বাচনটা হবে হচ্ছে সংবিধান সংস্কার বা সংবিধান পরিবর্তনের জন্য, বা সংবিধান লিখিত একটা সংবিধান তৈরির জন্য যে একটা পরিষদ, সেটাই হচ্ছে গণপরিষদ নির্বাচন। এবং এই কিন্তু এটা কবে হবে? এবং এই যে আজকে যে আপনার দলের যে আহ্বায়ক প্রধান ব্যক্তি নাহিদ ইসলাম বলছে যে জাতীয় নির্বাচন আর এটা একসাথে হতে পারে। এখন জাতীয় নির্বাচন হলে যে আইনসভা যেটি হবে, তাদেরও তো সংবিধান সংশোধন করার এখতিয়ার আছে, তাহলে আবার গণপরিষদ কেন? দেখেন, যদি আমি আইডিয়ালি বলি, আইডিয়ালি আসলে হওয়া প্রয়োজন যে মানে গণপরিষদ নির্বাচনই হওয়া প্রয়োজন, যেটা সংবিধান প্রণয়ন করবে। এই সংবিধানটা যে এখন যে সংবিধান, সেটার উপরে ধরেন এখন যদি জাতীয় নির্বাচন হয়, তাহলে বর্তমান সংবিধানের উপরে কিন্তু তারা যারা নির্বাচিত হবেন তারা সংসদে যাবেন এবং আইন প্রণয়ন করবেন। কিন্তু যেহেতু আমরা বলছি যে এই সংবিধান আমরা চাই না, এই সংবিধান পরিবর্তন করতে হবে, সেই জায়গা থেকে আমরা বলছি যে গণপরিষদ নির্বাচন দেন আপনারা। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে যারা
জিতবে। দেখুন, আমরা যদি 70 মনিরা শারমিন, স্পষ্ট একদম শেষ পর্যায়ে তো আমরা অনুষ্ঠানের এক কথা একটা উত্তর দিতে পারেন। এই যে গণপরিষদ নির্বাচনের আপনারা দাবি করছেন, কিন্তু এই দাবি যদি সরকার না মানে তখন আপনারা কি করবেন? রাজনৈতিক দলগুলো যদি একমত না হয় তাহলে কি? আজকে একজন উপদেষ্টা বলেছে যে রাজনৈতিক দলগুলো একমত হতে হবে। যদি একদম অল্প অল্প কথায় উত্তর দেন একদম। আচ্ছা, এখানে আমরা বলছি আমরা বলছি যে গণপরিষদ নির্বাচন এবং জাতীয় নির্বাচন, এটা দুটো নির্বাচন আসলে আইডিয়ালি হওয়া প্রয়োজন, কিন্তু আমরা বলছি যে গণপরিষদ নির্বাচনটাই আপনারা করেন এবং এটাই পরবর্তীতে পরিবর্তন, একটা নির্বাচনের মাধ্যমে এটা পরবর্তীতে আপনারা রূপান্তরিত করেন জাতীয় সংসদে। এটা কোনো অসুবিধা হবে না। আপনারা আগে সংবিধানটা প্রণয়ন করেন, যারাই সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এখন পরের নির্বাচনটাতে যারাই সংখ্যাগরিষ্ঠ হবেন এবং যারাই সংসদে যাবেন তারাই আইন এই সংবিধানটা সংস্কার করবেন, সংবিধানটা পরিবর্তন করবেন, তারপরে সেইটাই রূপান্তরিত হতে পারে জাতীয় সংসদে। সেটা আমাদের কোনো অসুবিধা নাই। যেটা আমাদের আহ্বায়ক বলেছেন যে একটা নির্বাচনের মাধ্যমে সেটা হতে পারে, সেটা গণপরিষদ নির্বাচন। মনিরা শারমিন, আজকের ভোটের ট্রেনে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের ভোটের ট্রেনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।